আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই ভালো আছো। আমি এমবিবিকে ভাইয়া আছি তোমাদের সাথে ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তোমাদের এমবিবিকে সায়েন্স ক্লাবের পক্ষ থেকে। ওকে, ঠিক আছে। তোমাদের এই যে বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কি গ্যাসীয় পরিবহন। সো গ্যাসীয় পরিবহন, এই গ্যাসীয় বিনিময় এই সংক্রান্ত তোমরা যারা হয়তোবা একটু কুইক রিভিশন দিতে চাচ্ছ তাদের জন্য পরীক্ষার আগ মুহূর্তে হতে পারে বা একদম শুরু করতে চাচ্ছ সেই পর্যায়ে, যাতে তোমরা সুন্দর করে একটা কুইক রিভিশন দিয়ে দিতে পারো। এখানে তুমি প্রায় 95% আপ তুমি ইনফরমেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড তারপর যারা আরও ডিটেল জানতে চাও তারা বইটা একটু রিভিশন দিয়ে নিবা, দেখবা যে 100% তুমি বুঝতে পারবা ইনশাল্লাহ। ওকে, আর যাদের ক্ষেত্রে সেই সময়টাও নেই, হয়তো দেখা গেছে যে আগে অনেক পড়াশোনার চাপে বায়োলজিটা পড়তে ভুলে গেছো বা বায়োলজিটা পড়তেই পারো না, এরকম হয় না? এরকম করে ফেলো তোমরা। সো সেই জায়গা থেকে তোমরা যাদের পরীক্ষার কাছাকাছি চলে আসছে তাদের জন্য এই ভিডিও হইতে পারে তোমার জন্য একটা বেশ ভালো সুখবর বা লাইফ চেঞ্জিং একটা মোমেন্ট হইতে পারে ইনশাআল্লাহ। যারা একদম এসএসসি পরীক্ষার পর্যন্ত অনেকে আছে, তারা হয়তো বা পরীক্ষার আগ মুহূর্তে চলে আসছে, এখনও প্রপারলি পড়েনি। তো তারা দেখা যাবে এখান থেকে পড়লো, এখান থেকে এমসিকিউ পাইলো, সিকিউ পাইলো, এবং যেটা আগে বুঝতো না, যেটা হয়তো বা পড়ার সুযোগই হয় না, সেটা অল্প সময় অনেক ভালো বুঝছো। তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা রেখে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। আর তোমাদেরকে এখানে আমি ভিজুয়ালাইজ একদম তোমাদের চোখের সামনে দেখানোর চেষ্টা করব, একদম 3D পিকচার আকারে, যাতে তোমাদের মনে গেঁথে যায় ইনশাল্লাহ। ঠিক আছে, এবং পাশাপাশি দেখা গেছে যে তোমাদের ইনফরমেশনগুলো আমি কম লেখে তোমাদেরকে জিনিসগুলা বইয়ের সামারিটা তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সো এটাই, তুমি যদি শুধু এইটুকু রিভিশন দিয়ে দিতে পারো ইনশাল্লাহ, তুমি 95% আপ তুমি এটা দিয়ে কভার করতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, দেখো সেইভাবে আমরা দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করি। ওকে, দেখো, ঠিক আছে, আমাদের তার মানে এই চ্যাপ্টারটা কি ভাইয়া? চ্যাপ্টারটা হইতেছে গ্যাসীয় পরিবহন। সেটাকে আমরা একটু সুন্দর ভাষায় যদি বলি, সেটা হইতেছে কি জীবনের স্পন্দন, একটি শ্বাসের মহাকাব্যিক যাত্রা। ওকে, একটা কাব্যিক ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। চলো আমরা একটু এই সম্পর্কে ডিটেল আলোচনা করি। দেখো, ফার্স্ট অফ অল তোমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করবা তখন সুন্দর করে এই জিনিসটা একটু পেয়ে যাবে। সেটা কি ভাইয়া? প্রকৃতির নিখুঁত ভারসাম্য। এই যে প্রকৃতির নিখুঁত ভারসাম্য জিনিসটা কিভাবে হয়, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হইতেছে শ্বসন। আচ্ছা, তোমাকে একটু আগে বলি, সালোক সংশ্লেষণ তো তুমি বুঝে আসছো তাই না? কি করতে হয় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে? সূর্যের আলো লাগে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড লাগবে, পাশাপাশি পানি লাগবে এবং পাতার ক্লোরোফিল, তাই না, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল লাগবে। এই সমন্বয় যদি হয় তাহলে সেখান থেকে কী হয়, সূর্যের আলো, মাটি থেকে পানি এবং বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিলের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে, বিশেষ করে কি গ্লুকোজ উৎপন্ন করে। এটাকে বলা হয় হচ্ছে, এটাকে কি বলা হয় ভাই? এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এই অবস্থায় উদ্ভিদের লাগে কি? উদ্ভিদ ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড, আর ছেড়ে দেয় কি বলতো? ছেড়ে দেয় অক্সিজেন। সেই অক্সিজেন আবার কারা গ্রহণ করি? আমরা গ্রহণ করি। তার মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ করলো আর আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দিল, আর আমরা অক্সিজেন গ্রহণ করলাম, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, সেটা আবার বিশেষ করে দেখা গেল যে উদ্ভিদের কাজে লাগে। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জীব, মাথায় রাখো, পৃথিবীর প্রত্যেকটা জীব, যতগুলো জীব আছে সবারই শ্বসন দরকার। আর শ্বসন কি? শ্বসনের জন্য তোমার কার্বন ডাইঅক্সাইড না, বরং অক্সিজেন দরকার। শ্বসন কি? তোমার যে খাবারটা আছে সেই খাবারটাকে ভেঙে শক্তিতে রূপান্তর করা। তার মানে শ্বসন, এই যে অনেক সময় আমরা ভেবে থাকি যে মেবি উদ্ভিদ শুধুমাত্র সালোক সংশ্লেষণ ঘটায় আর আমরা শুধু শ্বসন ঘটাই, তা না, বরং পৃথিবীর প্রত্যেকটা প্রাণী শ্বসন ঘটায়। মানে আমরা যেমন শ্বসন ঘটাই, ঠিক তেমনি উদ্ভিদও শ্বসন ঘটাইতে পারে। কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে, আমরা আবার সালোক সংশ্লেষণ পারি না। বুঝতে পারছো? শ্বসন সবার লাগবে। তার মানে উদ্ভিদেরও অক্সিজেন গ্রহণ করতে হয়, নিজের যে গ্লুকোজটা ছিল সেটাকে ভেঙে শক্তিতে রূপান্তর করতে হয়। বুঝতে পারছি? দেখো, এখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো দেখো দেখো, সালোক সংশ্লেষণ এই অবস্থায় কি হয়? উদ্ভিদ পরিবেশ থেকে কি গ্রহণ করে ভাই? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। ওকে, ঠিক আছে। এবং রেসপিরেশন, যে শ্বসন, সেখানে কি হয়? প্রাণী এবং উদ্ভিদ উভয়েই, এই যে এটা একটু মাথায় রাখো, উভয়ে কি গ্রহণ করে ভাইয়া? অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বুঝতে পারছি? ওকে, একদম একদম পুরো ওই যে তোমার এক পৃষ্ঠাটাকে আমি একটা দুইটা লাইনে সামারাইজ করার চেষ্টা করতেছি। দেখো, তারপর এই আদান প্রদানের মাধ্যমে পৃথিবীতে যে পৃথিবীর অস্তিত্বটা ঠিক আছে। দেখো সুন্দর, এটা হইতেছে আমাদের প্ল্যান্ট, ঠিক আছে, এটা হইতেছে প্ল্যান্ট। অ্যান্ড প্ল্যান্টের কি হইলো বলো তো? এই প্ল্যান্ট, আচ্ছা, এই প্ল্যান্ট, আর এখানে হইতেছে, এটা হইতেছে আমাদের হিউম্যান, তাই না? এই যে হিউম্যান, প্ল্যান্ট আর হিউম্যান, এদের মধ্যে কি একটা পারস্পরিক সম্পর্ক? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি আবার এ নিজেও অক্সিজেন গ্রহণ করে, এ নিজেও আবার কি গ্রহণ করে ভাইয়া? অক্সিজেন গ্রহণ করে, কিন্তু সেটা কার থেকে? পরিবেশ থেকে। এটা কি? এনভায়রনমেন্ট থেকে। ওকে, এনভায়রনমেন্ট থেকে। বুঝতে পারছি? ঠিক আছে, আশা রাখি তোমরা এই জিনিসটা বুঝতে পারবে।
আচ্ছা, পরবর্তী অংশটা দেখো, উদ্ভিদের শ্বাস প্রশ্বাসে লেন্টিসেল এবং স্টোমাটা, এই যে পাতার যে ক্ষুদ্র ছিদ্র ছিল এটার নাম কি ছিল ভাইয়া? স্টোমাটা। তোমরা যখন প্রস্বেদন পড়তা, প্রস্বেদন মনে আছে? প্রস্বেদনের ক্ষেত্রে কি কিভাবে হইতো? প্রস্বেদন 3টা স্টেপ দিয়ে হইতো। কি? বিশেষ করে পত্ররন্ধ্র, পাতার যে রন্ধ্র আছে পত্ররন্ধ্রীয়, তারপর হইতেছে লেন্টিকুলার, আরেকটা ছিল কিউটিকুলার। ঠিক আছে, এখন এখানে দেখো লেন্টিসেল এবং স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র। এটা মানে কি ভাইয়া? পত্ররন্ধ্র, রন্ধ্র, এই যে পাতার যে ক্ষুদ্র যে ছিদ্রের মতো থাকে না, এটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। ওকে, ঠিক আছে। দেখো এখন এই সম্পর্কে তুমি একটু বোঝার চেষ্টা করো। উদ্ভিদের উদ্ভিদের শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই। ওকে, এর বিশেষ কোনো অঙ্গ নেই। এর জন্য কি দরকার? আমাদের যে এরকম শ্বাস নেওয়ার জন্য স্পেশালি আমাদের নোজ, নাক আছে বা মুখের মাধ্যমে আমরা অনেক সময় শ্বাস প্রশ্বাস চালাইতে পারি, তাই না? কিন্তু উদ্ভিদের তো স্পেশাল কোনো পার্ট নেই, সো ওর একটা বিশেষ প্রক্রিয়া চালাইতে হয়। সেই জন্য কি দরকার? পাতার স্টোমাটা। কি বলতো? স্টোমাটা মানে কি? পত্ররন্ধ্র এবং পরিণত কাণ্ডের বাকলে অবস্থিত ল্যান্টিসেল। এটা তোমাদের ওই চ্যাপ্টারে যদি তোমরা দেখে থাকো, সেখানে দেখবা যে একদম পাতার যে লেন্টিসেল, মানে সরি, ওই যে কাণ্ডের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গায়, একটু গর্তের মতো জায়গায়, সেটা হইতেছে লেন্টিসেল। সো সেখান থেকে এটা গ্রহণ করে এবং এর মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে থাকে। তারপর কি? রাতের সতর্কতা, রাতে শালক সংশ্লেষণ বন্ধ থাকে। আচ্ছা, রাতে শালক সংশ্লেষণ বন্ধ থাকে, কেন বন্ধ থাকে বলো তো? অবশ্যই কি দরকার? সূর্যের আলো দরকার। রাতে সূর্যের আলো পাই না, কিন্তু শ্বসনটা সবসময় দরকার। জীবন বেঁচে থাকতে গেলে শ্বসন সবসময়। আচ্ছা, কিন্তু শ্বসন 24 ঘন্টায় চলে, বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রেখো। তাই রাতে গাছ কেবল কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যার ফলে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে। আপনি কি বড় গাছ, যেটা মনে করো প্রচুর পরিমাণে হইতেছে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে আর অক্সিজেন গ্রহণ করতেছে, আর তুমি সেই গাছের নিচে যদি থাকো, তোমার কি দরকার? তোমার দরকার হইতেছে অক্সিজেন, কিন্তু তোমার গাছ যদি তোমার উপরে যদি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তোমার জন্য কষ্ট হবে না? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এই যে এটা হইতেছে, এটা কি? এটাই হইতেছে পত্ররন্ধ্র, যেটাকে আমরা বলতেছি স্টোমাটা। কি ভাইয়া? স্টোমাটা। ওকে, ঠিক আছে, এটাই হইতেছে সে পত্ররন্ধ্র। তারপর এই যে দুই পাশে, তারপর এখানে এই সুন্দরভাবে তোমরা ওই চ্যাপ্টারে দেখছিলা যে তারপর এখানে গার্ড সেল থাকে, তাই না? গার্ড সেল থাকে, তারপর কোথায় নিউক্লিয়াস থাকে, কোথায় ক্লোরোপ্লাস্ট থাকে, সব কিছু তোমাদের ওই চ্যাপ্টারে জানার কথা। ঠিক আছে, আচ্ছা, মানুষের শ্বসনতন্ত্র শক্তির উৎস। দেখো, মানুষের শক্তি হচ্ছে এই জিনিসটা, তোমাকে অক্সিজেন ছাড়া, অক্সিজেন O2, তাই না? অক্সিজেন ছাড়া, আচ্ছা এটা আমার একটু সুন্দর করে, এখানে তো বুঝছো না, খুব সেন্সিটিভ, একটু টাচ হইলেই দেখা যায় লেখালেখি শুরু হয়ে যায়। ওকে, দেখো, অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। 3-4 মিনিট দেহে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হতে পারে। কতক্ষণ ভাইয়া? 3 থেকে 4 মিনিট। ওকে, ঠিক আছে। এবং কোষের ভিতরে খাদ্য যেমন গ্লুকোজ, এটাকে অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে তাপ এবং শক্তিতে রূপান্তর করে। এটা কোন প্রক্রিয়া হয় দেখো, এখানে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের কি কারণ গ্লুকোজ, তাই না? গ্লুকোজ কি? C6H12, তারপর কি ভাইয়া? O6, এটা। এবং এর সাথে আমরা কি নিই? আমরা গ্রহণ করি হইতেছে অক্সিজেন। গ্রহণ করে কি ভাইয়া? অক্সিজেন। অক্সিজেন কয় অণু ভাইয়া? 6 অণু অক্সিজেন গ্রহণ করলাম। এই যে গ্রহণ করলাম, সেখান থেকে কি হবে ভাইয়া? সেখান থেকে আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া করে কি উৎপন্ন করব? আমরা প্রথমত হচ্ছে দেখা গেছে যে এখানে, আচ্ছা এটা কি হইল? প্রথমত আমরা দেখা গেছে, আচ্ছা দেখো, প্রথমত আমরা যেটা উৎপন্ন করবো, এখান থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, মনে করা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পাশাপাশি 6 অণু পানি উৎপন্ন হবে। ওকে, কার্বন ডাইঅক্সাইড, পানি, এবং একটা নির্দিষ্ট মাত্রায় তৈরি হবে, সেটা হইতেছে এটিপি। কি ভাইয়া? এটিপি। তোমরা চতুর্থ চ্যাপ্টার যারা বুঝছো তাদের এটা বোঝার কথা, এটিপি কি জিনিস। এটিপি কি জিনিস? এটিপি ভালোভাবে বোঝার কথা। এটিপি হইতেছে শক্তি, এই যে শক্তি। তার এখান থেকে এটা পাশাপাশি আমাদের দরকার কি? আমাদের মেইন টার্গেট হইতেছে এই শক্তিটা, বুঝছো? এই শক্তিটা এটিপি। এই এটিপি কি? এটা একটা কয়েনের মতো না? একটা কয়েনের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে জৈব মুদ্রা, এটা ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে। ঠিক আছে, এখন দেখো, তার মানে এখানে এই যে বিক্রিয়াটা, এখানেও তোমাকে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যে দেখো বিক্রিয়াটা, আশা করি দেখে বোঝার কথা। ওকে, পরবর্তী অংশটা যদি আমরা একটু দেখি, দেখো তারপর কি? গ্লুকোজ অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এই যে শক্তি এটিপি উৎপন্ন করে। ওকে, এটা আমরা বুঝছি। তারপর দেখো, আচ্ছা, যাত্রার শুরু নাসারন্ধ্র গলবিল। এখন এই যে প্রক্রিয়াটা, এটা কোথা থেকে হয়? আমাদের মানুষের কথা যদি আমরা বলি, আমাদের কি নাসারন্ধ্র আছে? নাসাপথ, তারপর এখানে কি গলবিল আছে, মানে তারপর শ্বাসনালী, গলবিল, তারপর হইতেছে আমাদের ব্রঙ্কাস, তারপর হচ্ছে ফুসফুস, কোথায় কিভাবে যায় সেই প্রসেসগুলো তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, নাসারন্ধ্র, গলবিল, তার মানে 1 নম্বর দেখো, 1 নম্বর হইতেছে নাসারন্ধ্র বা ন্যাসাল ক্যাভিটি। ওকে, 1 নম্বর কি ভাইয়া?
নেজাল ক্যাভিটি বা হইতেছে নাসারন্ধ্র, এটা হইতেছে নাম্বার 1। ওকে, এখানে কি এটি শ্বাসতন্ত্রের প্রথম অংশ হইতেছে নাসারন্ধ্র, নাকের যে ছিদ্রটা। ওকে, এর ভিতরে কি থাকে, লোম থাকে এবং শ্লেষ্মা পর্দা থাকে। শ্লেষ্মা এটা কি করে, এই যে আমাদের অনেক সময় যে সর্দি লাগে না, দেখুন শ্লেষ্মা বা অনেক সমস্যা হয়, কিন্তু এটার স্বাভাবিকভাবে মনে হয় যে এটা আসলে কেন থাকা দরকার ছিল, কিন্তু এটা থাকা কতটা হেল্প, এটা অনেক কি বলে, যদি এভাবে মজা করে বলি, এটা অনেকটা কি একটা গামের মতো না, আঠালো না। সো এই আঠালো জিনিসটা কি করে, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ধুলাবালি বুঝো, এবং বিভিন্ন শহরে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বা যেখানেই তুমি থাকো রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি, এই পর্যাপ্ত ধুলাবালি যদি তোমার শ্বাসনালীর ভিতর দিয়ে ফুসফুসে আসতো, তুমি এতদিন কি হয়ে যেত তোমার, মানে প্রতিটা মানুষের প্রতি মুহূর্তে মুহূর্তে দেখা যাইতো যে লাংসে তার হচ্ছে ফুসফুসের ভিতরে ইনফেকশন হয়ে যেত। কিন্তু এই যে শ্লেষ্মাগুলো এটাকে অ্যাটাচ করতে পারে, আঠালো না, ওটাকে অ্যাটাচ করতে পারে। ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা প্রসেস। ঠিক আছে, পর্দার মাধ্যমে ধূলিকণা এবং রোগ জীবাণু আটকে দেয়। ওকে, আমাদের নাকের কি অংশ, দুইটা পার্ট আছে, এরকম দুইটা ভাগে ভাগ করা আছে। আবার এই যে সামনের যে অংশ আছে, সামনের অংশে কি একটু লোমশ থাকে, পিছনের অংশে এই যে শ্লেষ্মা থাকে, এই যে বাতাসে কিছুটা উষ্ণ এবং আর্দ্র করে। ওকে, ঠিক আছে, উষ্ণ এবং আর্দ্র করাও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এখন এই যে শীতকালে এই অতিরিক্ত ঠান্ডা বাতাস সরাসরি যদি তোমার এর ভিতর যায়, ফুসফুসের ভিতর যায়, এটা তোমার সহ্য করতে পারবে না, বুঝছো। এই জন্য এর ভিতর দিয়ে যখন যাবে, একটা হইতেছে মনে করো বিভিন্ন জার্নি করে যাইতে হইতেছে, তোমার হইতেছে লোম পার হয়ে যাইতে হইতেছে, তারপরে শ্লেষ্মা পার হয়ে যাইতে হইতেছে, সার্বিকভাবে দেখা যায় যে কি হয়, সার্বিকভাবে তোমার এটা খানিকটা উষ্ণ হয়ে যায়, একটু গরম হয়ে যায়। তারপর দুই নাম্বারটা যদি দেখি, দুই নাম্বারটা যদি দেখি, সেটা হইতেছে গলবিল বা ফ্যারিংস, মুখ গহ্বরের পিছনের অংশ, মুখ গহ্বরের পিছনের অংশ, এটা পার হয়ে মুখ গহ্বরের পিছনের অংশ, এবং এটি বাতাসকে শ্বাসনালীতে পৌঁছে দেয়। এবং তারপর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখো, এখানে থাকে হইতেছে আলজিহ্বা, কি বলতো, আলজিহ্বা। ওকে, আলজিহ্বা এই জায়গায় থাকে, আলজিহ্বা। ওকে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। কোথায় থাকে ভাইয়া, গলবিলে আলজিহ্বা থাকে। ওকে, তার পরবর্তী অংশটা যদি আমরা একটু দেখি, 2 নাম্বার গেল, তারপর 3 নাম্বারটা যদি একটু দেখি, সেখানে কি ভাইয়া, ষড়যন্ত্র। ঠিক আছে, এটি বইয়ের যতগুলো আছে একটি সামারি আকারে দেওয়া হয়েছে, তুমি এটা পড়ো, বোঝো, তারপর বইটা একটু রিভিশন দেবো। আর যাদের সেই সময় নেই, এটাই যদি ভালোভাবে বোঝো, এখানে যদি প্রপারলি আর একটু ডিটেল সুন্দর করে সাজায় গুছায় লিখতে পারো, তুমি পরীক্ষাতে সুন্দর একটা মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ষড়যন্ত্র, তাই না? আচ্ছা, এখানে ভোকাল কর্ড থাকে, ওকে, ভোকাল কর্ড থাকে, এবং এর উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনার মতো থাকে, এটাকে বলা হয় উপজিহ্বা, এই যে এপিগ্লটিস। তাহলে এখানে আরেকটা জিহ্বার মতো ছোট্ট অংশ থাকে, এটাকে বলা হয় এপিগ্লটিস। আচ্ছা, ষড়যন্ত্র, এটা কাজ কি বলো, এটা হইতেছে এই যে ক্ষুদ্র যে একটা জিহ্বার মতো থাকে না। এখন দেখো, আমরা নাক দিয়ে বা মুখ দিয়ে বলো, আমরা মুখ দিয়ে তো শ্বাস প্রশ্বাস চালাইতে পারি, তাই না? এখন মুখের ভিতর দিয়ে এই যে সামনের অংশ কি আছে ভাইয়া, সামনের অংশ শ্বাসনালী, এটার মাধ্যমে কোথায় যাইতেছে, ফুসফুসে, এবং এর পিছনের অংশে আবার আছে খাদ্যনালী। তাহলে আমরা মুখ দিয়ে খাবারও খাইতে পারি, আবার নাক মুখের সংযোগে আমরা শ্বাস প্রশ্বাসও চালাইতে পারি। এখন আমি যদি খাবার খাইতে গিয়ে সেই খাবারটা যদি পিছনে খাদ্যনালী দিয়ে না গিয়ে সামনে দিয়ে যদি যায়, এটা ফুসফুসে চলে যাবে, আমি সাথে সাথে এটা একটা মারা যাওয়ার মতো একটা বিষয়, ভয়ঙ্কর একটা অবস্থা। তো এই অবস্থায় কি, উপরে একটা অ্যাপিগ্লটিস, এটা কি হয়ে যায়, উপরে এটা কি করে ভাইয়া, এটা ঢেকে যায়। যখন আমি খাবার খাই তখন এটা ঢেকে যায়, তখন খাবারটা পিছনে চলে যায়, এটা সুন্দর করে ঢেকে যায়, বুঝছো। এবং অনেক সময় দেখবে, অনেক সময় হয়তো দেখা গেছে তুমি পানি খাইতে নিছো বা কোনো কিছু খাইতে নিছো, এবং হুট করে হাসি পাইছে বা এমন কোনো একটা সিচুয়েশন হয়েছে, তোমার ওই যে এই যে এপিগ্লটিস যেটা ছিল, উপজিহ্বা, এটা কোনো ক্রমে আপ হয়েছে, এর ফলে ওই শ্বাসনালীর ভিতর কোনো একটা খাদ্য কণা কেবল একটু ঢুকতে নিছে, সাথে সাথে তোমার তীব্র বেগে তোমার হইতেছে কাশি আসে, তারপর কাশির মাধ্যমে তারপর একদম দেখা গেছে যে একদম এত জোরে গলার ভিতর থেকে তুমি সব কিছু খাবারগুলো বের করে দাও, একদম মানে এটা সব বের হয়ে যায়। এটা ভালো প্রসেস। তাছাড়া এটা যদি না হইতো, তাহলে দেখা যেত ওটা তোমার যদি আস্তে আস্তে শ্বাসনালীর ভিতর দিয়ে ফুসফুসে চলে যাইতো, একদম ইনফেকশন, ওখান থেকে তোমার ভয়ঙ্কর অবস্থা তৈরি হইতো। ঠিক আছে, ওকে, তাহলে আলহামদুলিল্লাহ যা কিছু আছে সব কিছুর দেখো সুন্দর মর্ম আছে। তারপর দেখো, খাবার গেলার সময় উপজিহ্বা শ্বাসনালীর মুখ ঢেকে দেয়, এতে খাবার ফুসফুসে প্রবেশ করে না। আচ্ছা, 4 নাম্বারটা যদি দেখি, সেটা দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা কি থাকে, তরুণাস্থি এবং পেশি দিয়ে গঠিত ফাফা একটা নলের মতো অংশ, এর ভিতরে সূক্ষ্ম লোম থাকে এবং শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়। ওকে, ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারি। তারপর দেখো ব্রঙ্কাস, এই যে এটা হইতেছে আমাকে লাংস, তাই না, আমাদের অতি পরিচিত লাংস। ওকে, দুইটা লাংস, এই লাংস সম্পর্কে আমরা জানবো। তার আগে দেখো, ওখানে কত পর্যন্ত দেখছিলাম ভাইয়া, 4 পর্যন্ত দেখছিলাম, তাই না? এটা হইতেছে 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার যদি দেখি, সেটা হইতেছে কি, ব্রঙ্কাস। শ্বাসনালী আবার এসে 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হইতেছে ডান, একটা হইতেছে বাম। এই যে 2 ভাগে, দেখো একটা হইতেছে, দেখো এটা ডান কোনটা বলো তো, দেখো আমাদের এটা ডান এটা বাম মনে হলেও, এটা তো আমি যখন দেখবা, তুমি আমার এই পেজ থেকে দেখবা, তখন কি তোমার ডান এটা, তোমার বাম এটা, কিন্তু আমার ডান এটা,
আমার বাম এটা, তাই না? তার এটাই উল্টা হয়ে যায়। তার এটা কি ভাইয়া? এটাই হইতেছে ডান, আর এটা কি ভাইয়া? এটা হইতেছে বাম। বুঝতে পারছি? ওকে, তার মানে দেখো, এই যে এখান থেকে একটা ডান দিকে একটা চলে গেছে, বাম দিকে একটা চলে গেছে, ঠিক আছে? এটাই কথা বলা হয়েছে। অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এরকে বলা হয় ব্রঙ্কিউল। দেখো এগুলো ভাগ হয়ে আবার দেখো ছোট্ট 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 এই যে অনেকগুলো শাখা প্রশাখা, এদেরকে বলা হয় আবার ব্রঙ্কিউল। ওকে, তারপর দেখো পরবর্তী অংশটুকু যদি দেখি সেটা হইতেছে ফুসফুস, লাংস। এটা এখন দেখো ফুসফুস, শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গই হইতেছে ফুসফুস, প্রধান যদি মেইন বলা হয় সেটাই। এবং কি ডান ফুসফুস 3টা খণ্ডে বিভক্ত, বাম ফুসফুস 2টা খণ্ডে বিভক্ত। এই যে দেখো ডানটা এটা আবার 3টা খণ্ডে, দেখো এখানে প্রপারলি বুঝতে পারবা কি না? তারপর একটু যদি বোঝার চেষ্টা করি, এই যে 1 2 এবং আরো একটা নিচের দিকে একটা 3, ডানটা কয় খণ্ডে বিভক্ত ভাইয়া? 3টা খণ্ডে বিভক্ত। আর বামটা এই যে উপরে একটা, তার নিচে একটা, 2টা খণ্ডে বিভক্ত। বুঝতে পারছো? তাহলে ডানটা 3টা খণ্ডে, বামটা 2টা খণ্ডে বিভক্ত। ওকে, দেখো তারপর যদি আমরা দেখি, এটি এটি প্লুরা নামক একটা দ্বিস্তরী পর্দা দিয়ে আবৃত থাকে এবং শ্বাসক্রিয়ার সময় ঘর্ষণ রোধ করে। আচ্ছা দেখো, এটার উপর একটা প্লুরা নামক একটা পিচ্ছিল একটা আবরণ থাকে। এটা যদি থাকে, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিতেছি, এটা কি একটা পন্সের মতো না? আপ হইতেছে, ডাউন হইতেছে। এখন আপ ডাউন হওয়ার সময় বারবার যদি এটা ঘর্ষণ খায়, তাহলে এটা বাইরের পর্দাতে একটা সময় ঘর্ষণে কি হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে। তখন এটা কি ভয়ঙ্কর অবস্থা। সেই জন্য এখানে একটা লিকুইডাল পার্ট থাকে, যার কারণে এটা ঘর্ষণটা হয় না। আলহামদুলিল্লাহ, সবকিছুই সুন্দর একটা বিষয়। এগুলো দেখবা, পড়বা এবং শুকরিয়া করবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বানাইছে, তাই না? এই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা আসবে। যত জ্ঞান জানবা, যত বিজ্ঞান সম্পর্কে ডিটেল জানবা, এবং যদি তোমার ভিতর সত্যটা স্বীকার করার টেন্ডেন্সি থাকে, দেখবা যে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আসবে। ওকে, ঠিক আছে, দেখো আশা রাখি তোমরাও কৃতজ্ঞ হবে। ওকে, বিনিময়ের কেন্দ্র অ্যালভিউলাস। ওকে, এই যে বিনিময়ের কেন্দ্র মেইন জিনিস, সেটা হচ্ছে অ্যালভিউলাস। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার আছে না, এদেরকে বলা হয় অ্যালভিউলাস। এখন ফুসফুসের ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলির মতো থাকে, তাদেরকে বলা হয় অ্যালভিউলাস। ওকে, একদম এগুলার প্রাচীরটা খুবই পাতলা, এর মাধ্যমে তো গ্যাসীয় আদান প্রদান হয়। গ্যাসীয় আদান প্রদান হয় কি এর মাধ্যমে? যে অক্সিজেন আসতেছে, অক্সিজেন এখান থেকে তোমার রক্তের মাধ্যমে মিশে যাইতেছে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে চলে আসতেছে। খুবই পাতলা একটা লেয়ার। ওকে, তারপর এগুলো মৌচাকের মতো অবস্থিত এবং অতি সূক্ষ্ম রক্ত কৈশিক জালিকা দিয়ে পরিবেষ্টন করে। তারপর কি বায়ুথলি এবং কৈশিক নালিকার প্রাচীর এতই পাতলা যে এর ভিতর দিয়ে সহজেই গ্যাসীয় আদান প্রদান করতে পারে। যেমন হইতেছে কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে। তারপর দেখো শ্বাসক্রিয়ার মেকানিজম, মধ্যচ্ছদা। এখন দেখো মধ্যচ্ছদা কি? এই যে হ্যাঁ, আমাদের তো এই উপরের অংশটুকু দেখলে ফুসফুস এই আমাদের যে বুকের যে উপরে যে এই যে বিভিন্ন যে আমাদের যে বক্ষপিঞ্জর আছে, একদম তার নিচ বরাবর এই জায়গায় এরকম ছাতার মতো, অনেকটা ছাতার মতো বাঁকানো। দেখো তোমাকে কেমনে বোঝাবো? এই যে এখানে দেখো, এই যে এইরকম ছাতা, এটা তো দেখা যাবে না, এটা দেখো একটা ছাতার মতো এইরকম একটা অবস্থা। ওকে, এইরকম একটা অবস্থা। এখন এই জিনিসটা দেখো, এটা তোমাকে আগে মেকানিজমটা বোঝো। দেখি, এটা ছাতার মতো এরকম বাঁকানো আছে। সো তুমি যখন শ্বাস নিবা, প্রশ্বাস নিবা, একটাকে বলে প্রশ্বাস, একটাকে বলে নিঃশ্বাস। প্রশ্বাস নিঃশ্বাস বোঝো, এটা কিন্তু অনেক সময় ভুল করো। প্রশ্বাস মানে কি? গ্রহণ। প্রশ্বাস মানে গ্রহণ, শ্বাস গ্রহণ। গ্রহণ মানে কি? অক্সিজেন গ্রহণ। আর নিঃশ্বাস মানে কি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। ওকে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে কোনটা গ্রহণ, কোনটা ত্যাগ, এটা তো বোঝো। তাহলে আমি যখন প্রশ্বাস নেই, দেখো প্রশ্বাস নেওয়ার অর্থ কি? অক্সিজেন গ্রহণ করা। অক্সিজেন যখন গ্রহণ করা, তখন ফুসফুসগুলো কি হয়ে যাবে? বড় হয়ে যাবে না? এখন দেখো, আমার পিছনে, আমার নিচে মধ্যচ্ছদা এরকম বাঁকানো ছিল, প্রশস্ত হয়ে বাঁকানো ছিল। এখন আমি যখন অক্সিজেন নিতেছি, তখন কি হবে? তখন এটা চাপ পরে এটা নিচে চলে যাবে, এটা নিচে চলে যাবে। তার মানে কি? এটা সুন্দর করে বিস্তৃতি হয়ে এরকম আরামসে ছিল, সেটা আবার কি ছোট হয়ে যাইতেছে। কি হয়ে যাবে? কারণ আমার তো বুকটা বড় হইতে হবে। বুকটা বড় হইলে এই জায়গাটা ছোট হয়ে যাবে। তার মানে কি? আমার বুকটা বড় হয়ে গেছে, কারণ বুকের ভিতর জায়গা বেশি দরকার। তারপর আবার যখন তুমি নিঃশ্বাস ত্যাগ করবা, মানে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবা, তখন কি দরকার বলো তো? তখন এই ভিতরের অংশটুকু আবার উপরে চলে আসবে। বুঝতে পারছো? অ্যান্ড এটাই হইতেছে মধ্যচ্ছদার কাজ। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, বক্ষ গহ্বর এবং উদর গহ্বর পৃথককারী। দেখো, বক্ষ এবং নিচে কি আছে? উদর, আমাদের পাকস্থলী এই অংশটুকু আছে। দেখো, এটা পৃথককারী যে অংশ আছে, সেটাই হচ্ছে মধ্যচ্ছদা। শ্বাস গ্রহণে পাম্পের মতো এটা কাজ করে। প্রশ্বাস যখন কি করে? প্রশ্বাস ইনহ্যালেশন, তখন কি হয়? দেখো, মধ্যচ্ছদা সংকুচিত হয়ে যায় এবং নিচের দিকে নেমে যায়। বক্ষ গহ্বরের আয়তন কি হয়ে যায়? আয়তন বেড়ে যায়, বায়ুর চাপ কমে যায়, ফলে বাতাস ফুসফুসে প্রবেশ করে। দেখো, একটা মজার বিষয় হইতেছে, ব্যাপন তো তোমরা শিখে আসছো, তাই না? এখানেও শেখার কথা, কেমিস্ট্রিতে শেখার কথা। ব্যাপন কি? বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় চলে যায়। যখন তুমি এখানে নিচের অংশ নেমে গেছে, তখন ভিতরে ফাঁকা হয়ে গেছে না, অনেকখানি ফাঁকা জায়গা। এই যে ফাঁকা জায়গা হইতেছে, তার মানে ভিতরে চাপ কম
বাইরে চাপ বেশি, তাহলে বাইরে চাপ বেশি, বেশি ঘনত্ব আর ভিতরে ঘনত্ব কম, সো বাইরে থেকে সুন্দর করে অক্সিজেনগুলো ভিতরে চলে আসবে। এখন মজার বিষয় হইতেছে তোমার এই যে আশেপাশে তো অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, অনেক গ্যাস আছে। কার্বন ডাইঅক্সাইডের ভর কত বলো? কার্বন ডাইঅক্সাইডের ভর হইতেছে, দেখো 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 মনে আছে কিনা, কার্বন ডাইঅক্সাইডের ভর হইতেছে 44, আর অক্সিজেনের ভর, এটার ভর কত ভাইয়া? 16, তাই না? এই যে 8 8 16, আচ্ছা দুইটা, তার মানে কত? 32। এই যে দেখো, এটার ভর 32, এটার ভর কত? 44। তার মানে হালকা কি? হালকা হইতেছে, তার মানে ভিতরে ঢুকবে কি? অক্সিজেন আগে দৌড়ে ভিতরে ঢুকে। তার মানে এই না যে শুধু অক্সিজেনে ঢুকে, কার্বন ডাইঅক্সাইড খুব সামান্য পরিমাণ ভিতরে প্রবেশ করতে পারে, বাট অক্সিজেন যেহেতু হালকা ও বেশি পরিমাণ, তার আমি যখন ভিতরে গেলাম, বাইরে ব্যাপন ঘনত্ব বেশি, ভিতরে ঘনত্ব কম, বাইরে থেকে ভিতরে চলে আসে। আবার যখন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ভিতরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি, বাইরে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কম, তারপর এটা কি হয়ে যায়? এটা আবার সুন্দর করে উপরের দিকে চাপ দেই, তখন এই চাপে এটা বাইরে চলে আসে। বুঝতেছো বিষয়টা? আসলে কি বুঝতে পারবা? তারপর দেখো, নিঃশ্বাস বেশি প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং বক্ষ গহ্বর সংকুচিত হয়ে যায় এবং বাইরের চাপ বাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত বাতাসে বের হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা দেখো, এখন হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এই যে আমাদের যে অক্সিজেন পরিবহন করে, এটা হিমোগ্লোবিন, এই রেড ব্লাড কর্পাস বা আরবিসি, যে আরবিসিটা পড়ছি না আমরা, আরবিসির ভিতর হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন কি করতে পারে? এটা অক্সিজেন বাইন্ড করতে পারে, অক্সিজেনকে গ্রহণ করে নিয়ে রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যেখানে অক্সিজেন দরকার সেখানে অক্সিজেন দিয়ে আসতে পারে। এই জন্য যখন অক্সিজেন গ্রহণ করে তখন তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। দেখো, অ্যালভিওলাস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করে এবং বেশিরভাগ অক্সিজেন এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন কার মাধ্যমে বলতো? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন ক্রিয়েট করে। নাম কি হয়ে যাবে? অক্সি হিমোগ্লোবিন। দেখো, তখন নাম হয়ে যায় অক্সি হিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ গ্রহণ করে। এটা কি? দেখো কাজটা, ফাংশনটা একটু বোঝো। আচ্ছা, ফাংশনটা এটা একটু দেখো। প্রথমে হিমোগ্লোবিন ছিল, তার সাথে অক্সিজেন যুক্ত হইলো, সেখান থেকে কি হয়ে গেল? অক্সি হিমোগ্লোবিন। ওকে, ঠিক আছে, এই যে প্রসেসটা। এখন পরবর্তীতে আবার কি হয়? এই যে অক্সি হিমোগ্লোবিন ছিল না, এটাকে উল্টাই দাও। অক্সি হিমোগ্লোবিন থেকে আবার কি হয়ে যায়? অক্সিজেন ভেঙে যায়, আবার পাশাপাশি হিমোগ্লোবিন ভেঙে যায়, তখন হিমোগ্লোবিন মুক্ত হয়ে আবার রক্তের ভিতর দিয়ে চলে আসে। মানে এই শুধু একটা ক্যারিয়ার। মনে করে আমি যদি ট্রাকের সাথে কল্পনা করি, ট্রাকের পিছনে তুমি প্রোডাক্ট উঠাই দিলা, এই সুন্দর করে একটা জায়গায় পৌঁছে গেল, গিয়ে ওই প্রোডাক্টটা নামাই দিয়ে আবার ট্রাকটা ফেরত চলে আসলো। বুঝতে পারছো? এটা হইতেছে হিমোগ্লোবিন একটা পরিবহন হিসেবে কাজ করে, সুন্দর একটা পরিবাহক হিসেবে কাজ করে। তারপর দেখো, আচ্ছা, রক্তকৈশিক নালীতে পৌঁছানোর পর এই যৌগ ভেঙে মুক্ত অক্সিজেন কোষে প্রবেশ করতে পারে। ওকে, ঠিক আছে। তারপর দেখো, কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন। এখন দেখো, কার্বন ডাইঅক্সাইড কিভাবে নিষ্কাশিত হয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট। ওকে, এই যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কি কি আকারে দেখো তো? একটা হলো এই যে সোডিয়াম বাইকার্বনেট, আরেকটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। এই যে দেখো, দুইটা জিনিসের পাশাপাশি তোমাকে একটু আরো ডিটেল কথা বলবো। দেখো, এই যে সোডিয়াম বাইকার্বনেট আছে না, সোডিয়াম বাইকার্বনেট রক্তের প্লাজমা, রক্তের ভিতর দুইটা জিনিস থাকে, একটা থাকে রক্তরস, আরেকটা থাকে রক্ত কণিকা। ঠিক আছে? তো রক্ত রসের ভিতর, তার মানে এই সোডিয়াম বাইকার্বনেট কার সাথে মিশে ভাইয়া? রক্ত রসের সাথে মিশে। কার সাথে বলো তো? এটা মিশে হইতেছে রক্ত রসের সাথে। আর এই যে পটাশিয়াম বাইকার্বনেট, এটা আবার মিশে কার সাথে জানে? এটা মিশে হইতেছে লোহিত রক্তকণিকা আর বেশি, এর মাধ্যমে এটা বের হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা দেখো, তার মানে পটাশিয়াম বাইকার্বনেট আর এদিকে সোডিয়াম বাইকার্বনেট রক্তের মাধ্যমে ফুসফুস দিয়ে বেরিয়ে আসে এবং দেহের বাইরে নির্গত হয়ে যায়। ঠিক আছে? ওকে, তারপর যে বিষয়টা হইতেছে, তারপর দেখো পরীক্ষা। এই যে দেখো, এখন আমাকে ছোট্ট একটা টেস্ট দেওয়া হয়েছে, এই টেস্টটা এমনি বোঝো কিনা আসলে দেখো। এর ভিতরে মনে করো হইতেছে কিছু পরিমাণ তুমি চুনের পানি নিছো, চুনের পানি যেটাকে লাইম ওয়াটার বলা হয়, চুনের পানির সংকেত বোঝো? এই যে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। ওকে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ভিতরে নিছো, নিয়ে এর ভিতরে যদি অক্সিজেন দাও, এটা দেখবা যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এর ভিতরে একটা নল দিয়ে যদি তুমি মুখ দিয়ে যদি একটু ফু দাও, মানে কি? তুমি ভিতরে কি দিতেছো ভাইয়া? ভিতরে তুমি কার্বন ডাইঅক্সাইড দিতেছো না? যখন এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড চলে আসবে, এর ভিতরে একটা বুদবুদ তৈরি হবে এবং এটা ঘোলা হয়ে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে কি বলে, এর সাথে বিক্রিয়া করে দেখা যাবে এটা হচ্ছে ঘোলা হয়ে যায়। এই বিক্রিয়া তোমাদের এর আগেও দেখার কথা, পাশাপাশি হচ্ছে কেমিস্ট্রিও দেখার কথা। ঠিক আছে, দেখো। আচ্ছা, তারপর দেখো, কিন্তু নিঃশ্বাসের বাতাস দিলে চুনের পানি ঘোলা হয়ে যায় এবং কি দুধের মতো সাদা রং ধারণ করে। এটি প্রমাণ করেছে আমাদের বায়ুর ভিতর কি ছিল? কার্বন ডাইঅক্সাইড ছিল। তারপর দেখো, অনুপ্রবেশকারী শ্বাসনালী সংক্রান্ত রোগ। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা মোটামুটি পড়লাম, মোটামুটি বুঝতে পারছো না?
আশা রাখি তোমরা একটা বড় অংশ বুঝতে পারছো। এখন আমরা দেখবো বেশ কিছু রোগ। এখন তোমাদের বইয়ে বেশ কিছু যেগুলো রোগ আছে, তোমরা অনেক সময় রোগে কোনটা মনে রাখবে কোনটা মনে রাখবে না, কি অবস্থা সেটা তোমাকে সামারাইজ আকারে একদম দেখো তোমার পুরো চ্যাপ্টার থেকে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং চিত্র দিয়ে একদম তোমার মনের মাধুরী মিশিয়ে একদম গেঁথে যাওয়ার মতো অবস্থা, তাই না? আশা রাখি তোমরা এটার গুরুত্ব বুঝবা এবং তোমাদের উপকার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? অ্যান্ড উপকার হইলে অবশ্যই তোমরা একটু খুশি হয়ে দোয়া রাখো, এবং যদি মনে হয় একান্ত মনে হয় যে একটু আমাকে জানাইতে পারো, তাহলে আমাকে একটু ইনবক্সে জানাই দিও যে ভাইয়া উপকৃত হয়েছি, ইনশাল্লাহ আমি খুশি হবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তারপর দেখো, আচ্ছা আমাদের শ্বাসতন্ত্র প্রতিনিয়ত বায়ু দূষণ, বায়ু দূষণ, ধূলিকণা, রাসায়নিক পদার্থ, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর দ্বারা সম্মুখীন হয় এবং অসতর্কতা বশত এগুলোর মাধ্যমে কি হয়, বিভিন্ন মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। সাধারণ লক্ষণ কি সাধারণ লক্ষণ, প্রতিকার, সাবধানতা এগুলো সব কিছু মেনটেন করা জরুরি। এখন দেখো আমরা বেশ কিছু অ্যাজমা কয়েকটা রোগের নাম দেখবো, এগুলো অনেক সময় এক্সামে আসে। এই যে দেখো দেখো কি একটা অবস্থা, দেখছো অবস্থা, দেখেই ভয়ঙ্কর, তাই না? আচ্ছা দেখো, এই যে আমাদের শ্বাসনালী আছে না, ব্রঙ্কাস দেখছিল না, এই শ্বাসনালী দেখো এটা হইতেছে নর্মাল অবস্থা। আচ্ছা নর্মাল এটাতে লেখা উচিত ছিল না, এই যে নর্মাল বড় একটা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখো আস্তে আস্তে ব্লক হয়ে এই যে কি একটা অবস্থা, এই শ্লেষা দিয়ে একদম এমন অবস্থায় ব্লক হয়ে গেছে, মাঝখানে তোমার জায়গা অনেক কম। তাহলে জায়গা যখন কম হয়ে গেছে, যাদের অ্যাজমা সমস্যা আছে বা হইতেছে অ্যাজমার সমস্যা দেখা যায় যে আমারও নিকটতম পার্সনে অনেকে দেখা গেছে যে এরকম সমস্যা দেখা দেয়, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আচ্ছা দেখো এই যে এদের ক্ষেত্রে দেখা যায়, তখন দেখা যায় ইনহেলেশন করতে হয়, ইনহেলার নিতে হয়, নিলে এই অংশগুলো যেগুলো ছিল এগুলো অনেকটা গলে যায়, গলে গিয়ে জিনিসটা ফাঁকা হয়ে যায়, তখন শ্বাস প্রশ্বাসটা ইজি হয়। আদারওয়াইজ এটা যখন ব্লক হয়ে যায় তখন শ্বাস প্রশ্বাসটা অনেক কষ্টকর হয়ে যাবে না, বলো? ওকে দেখো, এখন দেখো এই সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাজমা, ওকে, অ্যাজমা বা হাঁফানি, এটার কাজ কি হয় দেখো। প্রথম অবস্থা যদি আমরা দেখি, এটি কোনো সোয়াসে বা জীবাণুবাহিত রোগ নয়, সোয়াসে নয়। এমন না যে একজন আর হয়েছে তুমি তার আশেপাশে থাকলে, তোমার বন্ধুর হয়েছে তুমি তার আশেপাশে থাকলে আক্রান্ত হবে, এমনটা না। ওকে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় অতিরিক্ত প্রতিক্রিয়ায় এটা কি হয়, অ্যালার্জির ফল। আচ্ছা লক্ষণ, তারপর তোমাদের বেশ কিছু লক্ষণ তোমাদের বইয়ে দেখবা, অনেকগুলো লক্ষণ আছে, সেই লক্ষণগুলো তুমি হয়তো মনে রাখতে পারো না বা অনেক সময় ভুলে যাও। তোমাকে সুন্দর একটা প্যাকেজ তৈরি করে দিতেছি, তুমি শুধু এটা 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 এত সুন্দরভাবে তোমাকে হয়তো বা এপিডিএফ বলো, তুমি গাইডে বলো, নোটে বলো, বা অন্যান্য জায়গায় দেখা গেছে যে পেইড কোনো একটা ব্যাসেও হয়তো বা প্রপারলি পাও না, কিন্তু সেই জিনিসটা কত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা রাখি এটার সঠিক ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, ঠিক আছে ইনশাল্লাহ। দেখো কি, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তারপর কি, শ্বাস নেওয়ার সময় বুকের ভিতর কি সাই সাই শব্দ হয়, সাই সাই আওয়াজ হয়। তারপর কাশির সাথে সাদা কফ বের হয়ে যায়। তারপর কি, প্রতিকার, এই যে মেইন তিনটা বললাম, পাশাপাশি তুমি দেখবা যে কমন কিছু ডায়লগ আছে, ওগুলো একটু বলে দিবা। সো মেইন তিনটা থাকবে, পাশাপাশি কমন কিছু বলবা, তাইলে দেখা যাবে যে মোটামুটি একটা অবস্থায় চলে আসবে। তাছাড়া তুমি একদম যদি সম্পূর্ণটা, এরকম কয়েকটা রোগ আছে না, কয়েকটা রোগ সব তুমি মনে রাখতে পারবে না। সো ম্যাক্সিমাম যদি যেটা ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে পারো, বাকিগুলো যাতে একটু ক্রিয়েটিভিটিতে দিতে পারো, তাইলে হয়ে যাবে। প্রতিকার হিসেবে কি, যেসব খাবার জিনিস খেলে অ্যালার্জি হয় সেসব এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত কি, আচ্ছা এটি সম্পূর্ণ নিরাময় হয় না, সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে ঔষধে নিয়ন্ত্রণে থাকে। তারপর দেখো আমরা দেখবো সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর প্রদাহ। আচ্ছা ব্রঙ্কাইটিস দেখো, শ্বাসনালীর বা ব্রঙ্কাসের ভিতরে আবৃত প্রবাহ, এই যে প্রদাহকে ব্রঙ্কাইটিস বলা হয়। এটা কি ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। কিসের মাধ্যমে হয় ভাইয়া? ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে, ধূমপান, দূষিত পরিবেশের মাধ্যমে। লক্ষণগুলো ইম্পর্টেন্ট দেখো, কাশি হয়, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। তারপর কি, কাশির সাথে কফ বের হয়। তারপর টানা 3 মাস, দেখো টানা 3 মাস এবং পরপর 2 বছর দেখা দিলে তা ক্রনিক ব্রঙ্কাইটিস। এই যে একটা ক্রনিক ব্রঙ্কাইটিস, তাকে বলা হয় ক্রনিক ব্রঙ্কাইটিসে রূপ নিতে পারে। প্রতিকার হিসেবে আমরা যদি দেখি, ধূমপান এবং তামাক সেবন থেকে এগুলো বন্ধ করে দিতে হবে। তারপর দেখো নিউমোনিয়া, ওকে ঠিক আছে, দেখো নিউমোনিয়া বুঝতেছি কেন। তার আগে এই যে এই চিত্রগুলো দেখলা, এই যে ধোঁয়া, বা যারা হইতেছে যাদের ফ্যামিলি পার্সন হয়তো বা বাবা, দাদু বা ভাই বা কেউ যদি এরকম ধূমপানের সাথে থাকে, বা অনেক স্মার্ট গার্ল আছে তারাও দেখা যায় ধূমপানের সাথে জড়িত। সো এদেরকে তোমরা সাবধান করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক। তোমরা তোমাদের জায়গাতে চেষ্টা করো। এখন দেখো এই যে এটি ফুসফুসের একটি মারাত্মক রোগ। ওকে আচ্ছা, এটা দরকার নেই আমাদের, এটা না। ফুসফুসের একটি মারাত্মক রোগ যা শিশু এবং বয়স্কদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রধানত নিউমোকক্কাস, এই যে এটা একটু মনে রাখো, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়ে থাকে। ওকে, তারপর লক্ষণ হিসাবে দেখবো ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে যেতে পারে। তারপর দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বেশি জ্বর,
বেশি জ্বর হইতে পারে, তারপরে চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজও এরকম হইতে পারে এবং মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিতে পারে। প্রতিরোধ হিসেবে শিশু এবং বয়স্কদের ঠান্ডা লাগা থেকে আস্তে আস্তে এই রোগ হইতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ওকে, তারপর দেখো যক্ষা। যক্ষা ভালো হয়, ওই যে একটা গান ছিল না, যক্ষা। ঠিক আছে, এখন দেখো এটার ফিগারটা দেখছো, এই দেখো নিউমোনিয়া। এই যে ব্রঙ্কাসের ভিতর কি একটা অবস্থা, এখানে ব্যাকটেরিয়া দিয়ে তোমার ব্লক হয়ে গেছে। সেইভাবে ব্লক হয়ে গেলে তোমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে না বলো? দেখো প্রত্যেকটা চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপর দেখো যক্ষা, এই যে যক্ষার কি একটা অবস্থা দেখো, এই যে এগুলো একদম ভেঙে ভেঙে যাইতেছে। দেখো এখানে একটা ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়াটা কি দেখো, এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নাম কি ভাইয়া? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, এই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের সৃষ্টি হয়। তারপর লক্ষণ হিসেবে কি বলতে পারি, ওজন কমে যাওয়া, ওজন কমে যাইতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, টানা 3 সপ্তাহের বেশি কাশি থাকা, কখনো কখনো কাশির সাথে রক্ত বের হয়ে যেতে পারে, খুব একটা ভয়ঙ্কর অবস্থা। তারপর বিকেলে জ্বর আসা এবং রাতে ঘাম হওয়া। প্রতিরোধের জন্য আমরা কি করব, শিশুদের যক্ষা প্রতিরোধে এই যে একটা টিকা দিব। এই তো এমসিকিউ, সুন্দর একটা এমসিকিউ। কি এটা বলো তো? বিসিজি টিকা দেওয়া হয়। তার মানে তোমাকে বলা হতে পারে যে বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় বা যক্ষা রোগের জন্য কোন ধরনের টিকা দেওয়া হয়। সো এইগুলো এমসিকিউতে, এইগুলো সুন্দর মতো এমসিকিউতে আসার মতো প্রশ্ন, বুঝছো? ওকে, দেখো তারপর কি করা হয়, রোগীর কফ বা থুতু মাটিতে ফেলে দেওয়া হয়, কারণ এটা যেহেতু সংক্রমণ হইতে পারে, সুতরাং এগুলো মাটি চাপাতে রাখা উচিত। তাছাড়া অন্য কারো, পরিবারের অন্য কারোর মাঝে এটা ছড়িয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। তারপর দেখো ফুসফুসের ক্যান্সার। ওকে, আল্লাহ তাআলা হেফাজত করুক ক্যান্সার থেকে সবাইকে। এই যে দেখো, এই যে কি একটা অবস্থা, ফুসফুস একদম পচে গেছে। এই যে বিড়ি সিগারেট বা অন্যান্য যে একটা অবস্থা, ধূমপান করা, মাদকাসক্ত, তারা কি একটা অবস্থা দেখো, পুরো একটা ব্ল্যাক হয়ে গেছে। তার মানে যেটা তোমার শ্বাস প্রশ্বাস বিনিময় করবে, তারা রীতিমতো কি একটা ভয়ঙ্কর অবস্থা না? দেখে একটু ভয় হইতেছে না, মায়া হইতেছে না? দেখো, সো নিজের পরিবারবর্গদের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইদেরকে সাবধান করবে। ওকে, ইনশাল্লাহ। দেখো, সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি, খুবই ভয়ঙ্কর অবস্থা। প্রধান কারণ কি? প্রধান কারণই হইতেছে ধূমপান। এছাড়াও বায়ু দূষণ, তারপর কি অ্যাসবেস্টস, তারপর হইতেছে আর্সেনিক ও ভারী ধাতুর গুঁড়া এর জন্য দেয়। আর্সেনিক, ভারী ধাতু এগুলো কিন্তু বিভিন্ন খাবারের সাথে মিক্স করা থাকে, বুঝছো? এই যে আমাদের ব্রয়লার মুরগি বা এগুলো, সেগুলো অনেক কিছুর সাথে এগুলো মিশিয়ে দেওয়া থাকে। তারপর লক্ষণের কথা যদি আমরা বলি, দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি এবং বুকে ব্যথা হয়, হাঁপানি, ওজন হ্রাস এবং কাশির সাথে রক্ত বের হয়ে যাওয়া। চিকিৎসার জন্য কি, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে রেডিয়েশন থেরাপি, এই যে এখন কি দেওয়া হবে, রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। রেডিয়েশন থেরাপি দিলে এগুলো আস্তে আস্তে এগুলো ধ্বংস করে দেওয়া যায়, বুঝছো? চিকিৎসকের পরামর্শে সুস্থ হওয়া সম্ভব। ওকে, ঠিক আছে। তারপর ফুসফুসের সুরক্ষায় আমাদের দায়িত্ব, এই যে শ্বাসের সুরক্ষায়, যে সুন্দর একটা হেলদি ফুসফুস, আমাদের হেলদি ফুসফুস থাক, আমরা সেই চেষ্টা করবো, নিজেরা সচেতন থাকবো, পরিবারবর্গকে সচেতন করবো ইনশাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। ওকে, দেখো, একটি সুস্থ মানবদেহে প্রতিদিন হাজার হাজার লিটার বাতাস পরিশোধন করে, এবং এই নিখুঁত বায়োলজিক্যাল যন্ত্রটির যত্ন নেওয়া আমাদের জন্য খুবই আমাদের দায়িত্ব না বলো, এত উপকার করতেছে, আলহামদুলিল্লাহ। তারপর দেখো, আপনার করণীয় কী করতে হবে, ধূমপান, তামাক জাতীয় সম্পূর্ণ বর্জন করে দিতে হবে, এবং বায়ু শোষণ এড়িয়ে চলতে হবে, বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, এবং সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে, এবং প্রকৃতির এই স্পন্দনকে সচল রাখতে হবে। ওকে, ঠিক আছে। এই যে দেখো, ছোট্ট একটা চ্যাপ্টার, কত সুন্দরভাবে অল্প সময় আমরা রিভিশন দিলাম। এবং এখানে তোমার কত পার্সেন্ট, প্রায় হইতেছে 95%, তোমার 95% ইনফো তোমার দেওয়াই আছে, আলহামদুলিল্লাহ। তারপর এটার পর তোমরা আবার একটু কুইকলি একটা বুক রিভিশন দিবা, এবং বোর্ড সিকিউ, এমসিকিউ এগুলো সলভ করবা, দেখবে ম্যাক্সিমাম এই ভিতর থেকে পেয়ে যাও। ওকে, তাইলে দেখা যায় তোমার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।